আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাচাতো ভাই রোমান্টিক অত্যাচার গল্পের 4 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তুই সামান্য 2 শব্দের বাক্যখানা এমনভাবে বলল ধূসর, প্রিয়র রুহু আত্মে গুটিয়ে এলো একদিকে। গত বছরগুলো এমন কর্কশ ভাষার সম্মুখীন হলেও প্রতিটা বার ভয়ে আকৃষ্ট হয় সে। ওই তামাটে চেহারায় পোক্তগড়ন দেখলেই নিতে যায় সংখ্যায়। ধূসরের খসখসে মুড়োয় থাকা তার চিকন আঙুলটা থরথর কললো কেমন। মস্তিষ্কের কোণে কোণে বিপদ সংকেতে লাল আলো নিচে কুদে উঠল। ধূসর রেগে গিয়েছে, ফুলছে নাক। শোয়া থেকে উঠে বসতে গেলে ঈষৎ শীতল বাদল বাদন। ততক্ষণের সুযোগটা লুফ হয়ে দিল পিউ। ধূসরের আরেকটা বজ্র ধামক থেকে বাঁচতে তস্ত হতেই ভোর দৌড় লাগলো সে। ধূসর ভড়কালো খানিক, উজুগনটা হুঁশিয়ারি দিল, দাঁড়া পিউ, যাবি না বলছি। পিওর পা থামে না, অন্ধহীন ছুটে পালিয়ে যায়। ধূসর হাতে পেলে খবর করে ছাড়বে, এসব বুঝেও দাঁড়িয়ে থাকার মতো বেকুবও নয়। ঠিক যেমন হুটোপুটি করে উঠেছিল যাওয়ার সময়, তেমন ছুটে নামতে দেখেই মিনা আর্তনাদ করে বললেন, হায় আল্লাহ, এই মেয়ে এমন ছুটোছুটি করে কোনোদিন পরে হাত পা ভাঙবে। পিউ একেবারে টেবিলের কাছে এসে ব্রেক কষলো, গ্রস্ত হাতে গ্লাস তুলে চুমুক দিল। ঘন শ্বাস নিতে দেখে সাথে ভ্রু কুচকে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইয়া ধাওয়া টাওয়া করেছিল নাকি? পুষ্প তাল মিলিয়ে বলল, ওর তো কাজই একটা বড় ভাইয়ের ঝাড়ি খাওয়া। সবাই হু হুয়া করে হেসে উঠলো এতে, যেন ভীষণ মজার কথা। সুমনা বললেন, তা আজকে উল্টাপাল্টা করেছিস আবার? টের তো পেলাম দরজা আছড়ে খুলেছিস, এই নিয়ম নাকি? পিওয়ের আনন্দ সংকরণ ঠোঁট উল্টে ফেললো কষ্টে। এটা ওরা খারাপ সময় কি মজা টাইনে নিচ্ছে? নিক, এমন একদিন আসবে যখন ধূসর ভাই রসগোল্লার চেয়েও মিষ্টি করে কথা বলবেন। তখন সবার এই দাঁত কপাটি কোনো গাছের মাথায় থাকে, দেখবে সে। রুবাই দাদা অন্ধকারের মুখ দেখে মায়া হলো, এগিয়ে এলেন কাছে, মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করিস না, ধূসর তো একটু ওরকমই। তুই কেন শুধু শুধু ওকে রাখতে গেলি? সে কি মুখ ফিরিয়ে নেবে? তার ভালোবাসা কি সস্তা? চোখ মাসতে রেখে ভাবলো, এই সামান্য কারণে তোমার ছেলের সঙ্গে ত্যাগ করলে তুমিই তো বলবে আমার ছেলেটাকে কেউ ভালোবাসে না, দীর্ঘশ্বাস ফেলবে, পুত্রবধূ পাল্টাতে চাইবে। আর এই ঝুঁকি পিউ নেবে না মেজমা। সাদীপ মোলায়েম গুন্ডে বললেন, আই খেয়ে নে, মুখ কালো করে থাকলে কী লাভ হবে? পিউ চুপচাপ গিয়ে তার পাশে বসলো। সাদীপ খালি প্লেটে সযত্ন পরোটা ভাজি তুলে দেয়। খাওয়া দাওয়ার পর পাট চলার অনেকক্ষণ পর দেখা মিলল ধূসরের। একেবারে পরিপাটি হয়ে সিঁড়ি ভেঙে নামছে সে। পিউ মনের দুঃখে খাবার চিবোতে চিবোতে তাকালো, সেই খেয়েই হারালো অমনি। ফটফট ধূসর ভাইকে দেখেই গলায় আটকালো খাবার। হা করে চেয়ে রইল সব। পরনে নেভি ব্লু শার্ট, হাত গোটাতে গোটাতে আসছে ধূসর। পিউ তার মায়ের মুখে বহুবার শুনেছিল নেভি ব্লু রঙটা ফসাদের জন্য ওদের ভালো মানায়, কিন্তু না, ধূসরকে দেখে মনে হলো কথাটা সম্পূর্ণ ভুল। এত চমৎকার লাগছে কেন ওনাকে? একেবারে তার স্বপ্নের রাজপুত্র। সাদীপের খাওয়া দাওয়া শেষ, হাত ধুয়ে উঠে যায় সে। ধূসর চেয়ার ফাঁকা দেখে পিওর পাশে এসে বসলো। অমনি গাঢ় হলো পিওর ধুকপুকুনি। মানুষটার শরীর থেকে আসা বেলি ফুলের কড়া সুবাস সরাসরি ভেদ করলো নাচরদ্দ। পিউ চোখ বুঝে বড় করে শ্বাস টানে, সাথে টেনে নেয় সমস্ত সুঘ্রাণ। আচমকা শ্বাসবদ্ধ চোখ মেলল ও। একটু আগের কথা মনে পড়তেই মুগ্ধতায় লেপটে থাকা বদন বদলে গেল। সকাল থেকে ধূসরকে পাশে বসানোর জন্য মরিয়া মেয়েটা এখন যেন কিছুতেই ওকে পাশে মেনে নিতে পারলো না। আতঙ্কের কাছে পিউয়ের ও প্রেম অনুভূতি ফিকে হয়ে আসে। নিশ্চয়ভাবে মাথা নামিয়ে নেয় থালায়। ধূসরকে দেখে গৃহিণীরা টেবিল থেকে সরছেন না। কী খাবে কী নিবে এই নিয়ে হল্লহল্লি ওনাদের তন্দ্রার মধ্যেই সে বলে বসলো, বড় মা, আমার মনে হয় পিওর পড়াশোনার প্রতি তোমাদের আরও সচেতন হওয়া উচিত। ও টিউটরকে বলে দিবে প্রয়োজন মতো সব রকম কড়াকড়ি দিতে। ব্যাস, পিওর খাবার বন্ধ। মিনা বেগম বুঝতে না পেরে বললেন, কেন রে, কিছু হয়েছে? পিউ নিচের দিকে যায়, চোখ খিটে ছোট কামড়ে ধরলো গতকাল পুষ্পর পিঠের তালটা আজ ওর পিঠে পড়লো বলে। ধূসর থমথমে কণ্ঠে বলল, ওকে তো আমি বই নিয়ে বসতে দেখি না। যখনই দেখেছি হয় টিভি দেখছে, ফোন টিপছে, নাহলে বড়দের মাঝে বসে বসে কথা শুনছে। এরকম করলে পরীক্ষার রেজাল্ট কীরকম আসবে আন্দাজ করতে পেরেছো? মিনা হাহাকার করে বললেন, আমি কি করব? ওকে আমার কথা শুনে সবাই তোল্লাই দিয়ে মাথায় তুলেছে। একমাত্র তুই ছাড়া ওকে কেউ শাসন করে না, আর ও নিজে কারোর কথা শুনে না। বাপের আদরে বাদর হচ্ছে দিন দিন। পিউ ঠোঁট উল্টালো। ধূসর আর চোখে একবার চাইলো তার দিকে, পুনরায় মিনার দিকে চেয়ে শুধালো, এখন কি করতে চাইছো? ভদ্রমহিলা গদগদ হয়ে আবদার করলেন, তুই ওকে পড়া না বাবা, তুই পড়ালে ও সব সমস্যা সমাধান হবে আমি নিশ্চিত। পাশ থেকে সুর মেলালো জবা, হ্যাঁ রে ধূসর, তুই মেয়েটাকে পড়া। অথচ আটকে উঠল পিউ, ধূসর ভাই পড়াবেন মানে? পাগল নাকি উনি? পড়ানো মানে মার একটাও নিচে পড়বে না, সাথে বকাঝকা পাবে ডিসকাউন্টে। জায়গা দিলে হ্যাং হয়ে যায় সে। অমনি সামনে অত কাছে বসলে মাথাতে পড়াশোনা ঢুকবে। সম্মুখে প্রিয় মানুষ রেখে কেউ পড়া মুখস্থ করতে পারে? যে পারে সে এলিয়েন। পিউ ভদ্র সভ্য মেয়ে, ওসব তার দ্বারা সম্ভব নয়। হাতের মধ্যে পরোটাটা টুকরোটা শক্ত করে চেপে ধরল পিউ। দুদিকে ঘন ঘন মাথা নাড়ে বিড়বিড় করলো, মন প্রাণ দিয়ে চাইলো ধূসর ভাই যেন রাজি না হন। প্লিজ প্লিজ প্লিজ। প্রার্থনা বিফলে গেলে না। ধূসর জানালো, আমার সময় হবে না বড় মা, দেখেছো তো কত ব্যস্ত থাকি। পিউয়ের পরীক্ষার 2 মাস পরেই যেমন আছে চলুক। পিউ চকচকে চোখে চাইলো, মিয়ে যাওয়ার ঠোঁটে হাসি ফুটলো সম্মুখে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলো, যাক, ধূসর ভাই পড়াচ্ছে না। এরপর আর কেউ কিছু বলেনি, যে যার মতো ব্যস্ত হয়ে এলো কাজে। পুষ্পর খাওয়া শেষ, চলে গেল সে। পিওর মনে হলো ধূসরের পাশে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। গতকাল কলেজে কান ধরে দাঁড়িয়েছিল ইনি, সেই ভিত্তিতেই যে কথাগুলো বললেন বেশ বুঝেছে ও। এরপর আর কী বলবেন তার কোনো ঠিক আছে? ওর
কীর্তিকলাপে তো আর রীতি নেই। পিউ তাড়াহুড়ো করে খাওয়া শেষ করলো। মাচা ছেড়ে থাকাকালীন উঠে যাবে, তাহলে আর বিপদের আশঙ্কা নেই। কিন্তু না, চেয়ার ছাড়তে উদ্যোগ হতেই একটা উষ্ণ নিরেট হাত টেবিলের নিচ থেকে ওর বাম হাতটা চেপে ধরে বুদ্ধিভ্রষ্ট হয়ে তাকালো পিউ। ভীত দৃষ্টির রূপ নিল মার্বেল আকারে। ধূসর একবার চাইলো না ওর দিকে, সামনে চেয়ে বলল, মা, বড় মা, তোমরা দাঁড়িয়ে থাকো না, আমি নিজের মতো নিয়ে খেয়ে নিচ্ছি খাবার। যাও, কোনো কাজ থাকলে করো। তার সুন্দর সাবলীল কথাটা মেনে নিলেন সকলে। রিক্ত নিজে খেতে বসে সব গায়ে ফেলছে। সুমনা ওর মুখ ধোয়াতে বিছানে চললেন। জবা গেলেন ঘরের পথে। বাকি দুজন একটু থালা বাসন গুছিয়ে চললেন রান্না করে। পরে টেবিলটা ফাঁকা হলো নিমেষে। বসে রইল পিউ আর ধূসর ভাই। গোটা ব্যাপারটা এত দুটো হলো, ওর না পারলো কিছু বলতে, না পারলো কিছু করতে। ভয় ডরে যুবধবু নিরুপায় বসে থাকলো মেয়েটা। ধূসর চুপচাপ। এটাই যে ঝড়ো পূর্বাভাস। পিওর অশান্ত মন কু গাইছে। কী যে করবে এখন, তার দুশ্চিন্তার মধ্যে একটা হকচকিয়ে দেওয়া কাণ্ড ঘটালো ধূসর। অপ্রস্তুত হামলা চালিয়ে বাম হাতটা টেনে ধরলো পিওর। গায়ে জোর যা ছিল অর্ধেক ঢেলে দিয়েছে হয়তো। পিওর মনে হলো আজকে এটা ছিঁড়ে নেবে সে। আতঙ্কিত আক্রমণে ভড়কেছে ও। পরের দফায় ব্যথায় আর্তনাদ করে বলল, ব্যথা পাচ্ছি ধূসর ভাই, ব্যথা পাচ্ছি। মানুষটার মন গলেনি, উল্টো শক্তকণ্ঠে বলল, আর করবি? পিউ অসহায় চোখে চাইলো। আগে পিছে না ভেবি জোরে জোরে মাথা নেড়ে বলল, আর করবো না, কোনো দিনও না। আমার দোহাই আপনাকে, কানটা ছাড়ুন। একটা কান না থাকলে বিয়ে হবে না। ধূসর ভাই চোখ মুখ গোটালো, দয়া দেখালো তবে ছেড়ে দিতে। পিউ ব্যস্ত হতে কান চাপে আহত স্থান ডলতে ডলতে কাঁদে কথা গলায় বলল, এভাবে কেউ কান ধরে? ধূসর ভাই, এখন যদি কানে আর না শুনি, ব্যথা ব্যথা যদি জ্বর আসে, কাল যদি কলেজে না যেতে পারি, পড়তে না পেরে যদি পরীক্ষায় ফেল করি, দোষ কিন্তু আপনার। ধূসর দাঁত খিচে বলল, টেনে একটা থাপ্পড় দিলি সব সেরে যাবে। পিউ চুপসে গেল, চোখ নামালো। কোলের উপর ধূসর ক্ষুদ্র চোখে চেয়েছিল। পরপর সামনে ফিরে বলল, রাতে কি নেশা করে ঘুমাস? পিউ আশ্চর্য মনে রইল। না, নেশা করবে কেন, কোন দুঃখে? ধূসর ভাই ফিরল, তাকালো ঠিক চোখের দিকে। বড় শীতল সেই চাওনি। অথচ পিউ চটজলদি নামিয়ে নিল দৃষ্টি। ওই কোণ নাই গহীন নেত্রযুগলে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না, চাইলেই যেন মৃত্যু দেখে নিজের। সে বলল, আমার মনে হয় তোর মাথা ঠিক নেই, বড় সড়ো সমস্যা দেখে দিচ্ছে। পিউ জিজ্ঞাসা চোখে যাইলো, নিষ্পাপ কণ্ঠে শুধালো, কী করেছি আমি? ধূসর ভাই চুপ থেকে বলল, ভুলভাল জায়গায় পাগলামো করছিস। সঙ্গে আরেকটা দিক চেয়ে ঠোঁট ফুলিয়া বড় করে শ্বাস ফেললো সে। পিওর কপাল বেগে এলো। সে কোথায় পাগলামো করেছে? একে ধূসরকে ভালোবাসা আর তাকে পাওয়ার কল্পনা ছাড়া দ্বিতীয় কোনো পাগলামি ওর মাঝে নেই। ধূসর হঠাৎ কেমন করে চাইলো আবার। দুর্গন্ধ দুটোই একই। লম্বা শরীরটা খানিক নেমে এলো নিচে। পিওর কপাল বরাবর আকৃষ্ট দুই লোচনে চেয়ে শোধালো, তুই কি বোকা পিউ? যে সময়টা তোর পৃথিবী রঙারঙের রঙানো উচিত, সে সময়ে বর্ণহীন রঙের প্রতি তোর কোনো এত আকর্ষণ? ভীষণ কঠিন কথাগুলো পিওর মাথায় ঢুকলো না। তার হরিণী চোখে বুঝতে চাওয়া আগ্রহ মিলল না, বরং সম্মানীয় ন্যায় ধূসরের চেহারায় আটকে রইল ও। এক লোহাময় একই যুগল আবর্ত হলো পুরো মুখস্থি জুড়ে। প্রশ্ন জাগলো মনে, এই চোখ আমায় দেখে মুগ্ধ হয়েছে কোনোদিনও, যেমন আমি হয়ে এসেছি? একতরফা প্রশ্নের জবাব কখনো আসে না। দনমনা করে লাফিয়ে পড়ে মাটিতে। কিন্তু এই যে ধূসর এতটা কাছে, এতই যে এলোমেলো হয়ে পিউ চটপটে জিভটা বিবস্ব হয়ে পড়ল। ফুরিয়ে গেল কথার বান। ধূসর খানিকক্ষণ স্বস্তির বনে তাকিয়ে পরপর প্রগ্রাহ কণ্ঠে ওয়াই, তোকে যেন আর আমার রুমের ধারে কাছে না দেখি। ঠিক কী থেকে কী হলো কে জানে। খাবার মাঝপথই উঠে গেল সে। পিওর বমোহিত চোখ মুখ পাল্টে যায়। চেহারায় পড়তে পড়তে ঘনিয়ে আসে মেঘ। অভিমানে ছেয়ে যায় হৃদয়ে। অকল ব্যথিত তো দুই চোখ তৃষ্ণার্তের নেই চেয়ার ওই বধুরে মানবের যাওয়ার দিকে। তখনই সাদিপ তার ঘর থেকে হাত ছাড়লো, এ পিউ, এদিকে আইতো। ধূসর থমকে দাঁড়ালো চৌকাঠে। পিউ দৃষ্টি সরাতে গিয়েও বিষয়টা দেখল ফের। সেকেন্ডের কম সময় অমর থেমে রইল সে। লম্বা কদমে দরজা ছাড়লো পরপর। পিউ ভেঙচি কাটে। ধূসরের কথাটা ব্যঙ্গ করে আওড়াই, তোকে যেন আমার ঘরের আশেপাশে না দেখি। এমন ভাব যেন হাড়িতে মোড়া ওই ঘর। গেলাম না, দুদিন পরপর যে ঘর এমনিতেই আমার হবে, সে ঘরে এখন না গেলে বই গেছে। পিউ শব্দ করে চেয়ার ছাড়লো। দপদপে জ্বলন্ত রাগ নিয়ে ধূপধাপ পা ফেলে চললো সারিফের কামরায়। এই লোকটা আরেকটার নাম জ্বালাতন। যার মা আছেন, এতগুলো চাচি আছে, তার কাজের জন্য ও কি কেন যায়? বিকেল 5টা বাজে। শীতের প্রকোপে প্রকৃতিতে সূর্যের নরম তেজ, একটু পরই সন্ধ্যা নামার ভাব কুয়াশা ছড়িয়েছে। আজ ঠিক 7 দিন পর বাড়ি ফিরলেন আমজাদ। এই নিয়ে সকাল থেকে হইচই বেঁধেছে নিবাসে। প্রত্যেক অপেক্ষায় তার আগমনের। ছেলেমেয়েরা অধীর আগ্রহে পৌঁছে বসে। আমজাদের বাড়িতে ঢুকতে মাগরিব গড়ালো। আজানের পরপর হাজির হলেন তিনি। সাথে সবার জন্য চিটাগাং থেকে 2 হাত ভরে জিনিসপত্র এনেছেন। এই বিশাল বসুদের মূল কর্তা আমজাদ সিকদার, যার ভয়ে তন্তষ্ট থাকে বাকি 3 ভাই ও ছেলে মেয়ে দেয়া। ভদ্রলোকের অনুমতি ব্যতীত বাড়ির বাইরে পা রাখার নিয়ম নেই। প্রত্যেকেই ওনাকে সম্মান করে শ্রদ্ধা করে ভাইয়েরা মান্য করে চোখ বুঝে কেবল নিয়ম বার্বিভূত হয়ে রইল ওই একটি মানুষ। আমজাদ বেশ কঠোর ব্যক্তিত্বের পুরুষ, তবে আজ যেন নরম ভীষণ। এসে প্রত্যেককে আদর করছেন, চুমু দিচ্ছেন। রিক্তকে কোলেনি বসে বললেন সবাই। পিউ বাবার পাশে ঘেসে বসে, তার 2 হাত ভর্তি প্যাকেট, সামনে আরও টেবিলে ভরা জিনিসপত্র। বসার ঘর ঘিরে সকলে। আমজাদ সযত্নে যার যারটা বুঝিয়ে দিচ্ছেন তাকে। সাথী অফিস থেকে তাড়াতাড়ি ফিরল আজ। আফতাব, আনিস ওনারা এসেছেন আরও আগে। বড় ভাইয়ের ফেরা মানে উৎসবের আরেক রূপ। সাদীপ এক কাঠি উপরে গিয়ে এসে বড় চাচার পা ছুঁয়ে সালাম করলো। আময়িক হাসি শুধালো, কেমন আছেন চাচু? শরীর ভালো আছে? এমন শ্রদ্ধা ভদ্রতা সুসভ্যতে পুলকিত হলেন আমজাদ।
ওর কাজ ছুঁয়ে বললেন, খুব ভালো আছি বাবা, এতদিন পর তোদের সবাইকে দেখলাম, ভালো না থেকে থাকতে পারি। তা তোর অফিসের কী খবর? কাজ বাজ যাচ্ছে কেমন? চাপ হচ্ছে না? না না, সামলে নিচ্ছি আমি। বলতে বলতে সাদীপ পিউর দিকে চাইলো, মুখের কাছে হাত নিয়ে ইশারাই বুঝলো পানি দিতে। পিউ বাধ্যের নাই পানি আনতে যাই, এটা রোজকার চাকরি তার। বসার ঘর তখন আড্ডায় জমজমাট, গল্পে মেজে গেলেন এক একজন। আমজাদের দীর্ঘ জর্নিও শান্তিবোধ উবে গেল যেন। মিনা রুবাইদা হাজারবার বললেন আগে একটু বিশ্রাম করতে, গল্প না হয়ে পরে হতো, কিন্তু শোনানো গেল না ওনাকে। আসর ছেড়ে তিনি কেউই উঠবে না। সুমনে চা বানিয়ে নিয়ে এলেন। কথার এক ফাঁকে আমজাদ হঠাৎ প্রশ্ন শুনলেন, তোর ছেলে কোথায় আফতাব? ব্যাস, ভদ্রলোকের হাসি খুশি মুখখানি দপ করে নেমে গেল। শান্তশিষ্ট মানুষটা একবার স্ত্রীর দিকে তাকালেন, সেও সহীন চোখে চেয়ে ছেলে ছোটি খাদিস তার কেউ জানে না বুঝে নিলেন আমজাদ। দুদিকে মাথা নেড়ে আক্ষেপ সমেত বললেন, ওকে নিয়ে আর কোনো আশার আলো একদমই দেখছি না আমি। পিওর মুখটা তত বিরক্তিতে তেতো হয়ে আসে। দুজনের ভবিষ্যৎ নিয়ে এখন এক দফা আলাপ চলবে তা নিশ্চিত। এসব শুনতে ওর ভালো লাগে না। বাবা চাচাটা রোগটাকে নিয়ে সামান্য কটুপক্ষ বললেও তার বুক পড়ে যায়। সবাই কেন এমন করে? ধূসর ভাই তো বসে বসে খাচ্ছে না, ঘুরে ফিরে ব্যাপারটাকে নষ্ট করছেন না, চলছেন সম্পূর্ণ নিজের খরচে। তাহলে ওনার মতো চলতে দিলে কি হয়? আর সব থেকে বড় কথা এই যে সে ওর বউ হবে, সেটা তো সবটা মেনে নিচ্ছে, তাহলে বাকিরা এরকম করে কেন? সাদীপের বাবা আজমল একজন ফরেস্ট অফিসার। আপাতত রাঙামাটিতে বুঝলি উনি সরকারি লম্বা ছুটি ব্যতীত বাড়ি আসা হয় না। জবা বেগম ছোটো ছেলেকে নিয়ে মাঝে মধ্যে বেরিয়ে আসেন। বাড়ি ভর্তি ভাইদের আলাপে আজমল মিসিং আজও। ভাইদের মধ্যে এই একটা মানুষই আছেন যিনি ধূসরের হয়ে দু চারটে কথা বলেন। আফতাব বাড়ি আসি একটা মস্ত বড় বাজারের ব্যাগ মিনার হাতে ধরিয়ে দিয়েছিলেন, সাথে নরম গলায় আবদার ছুড়েছেন, প্রত্যেকটা আইটেম রাঁধবেন ভাবি, যাতে হাত চেটে ফুটে খেলো পেট না ভরে। আজ সবাই কবজি ডুবিয়ে খাবো কিন্তু। ঠিক আছে ভাই, দেখবো কত খেতে পারো। মিনার বাকিটা রান্নাঘরে গিয়ে ব্যস্ত। বসার ঘরে ধূসরকে নিয়ে আলোচনা তখনও বহাল। পিউ বিরস অনিয় ভঙ্গিতে শপিং ব্যাগের স্ক্যাচ টেপ খুলছে। ডানাভাবে রাদীপ আর পুষ্প বসে। সেই সময় রিক্ত কুটি কুটি পায়ে সদর দরজা হাতে ছুটতে ছুটতে এলো। শিশুকণ্ঠে স্লোগান তুলল, বলো ভাইয়া গালি কিনেছে, বলো ভাইয়া গালি কিনেছে। সবার উৎসুক চাহেনি নিকে ভয় বাচ্চা ছেলেটার উপর। আধা আধা বলি স্পষ্ট বুঝতে সময় লাগলো কিছুটা। রিক্ত বেশ কয়েকবার আওড়ানোর পর বোঝা গেল গাড়ি কিনেছে ধূসর। কতখানা সন্ধি দাঁড়িয়ে পড়লো পিউ। মিনারের রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন, তত্ত্ব এগোলেন বাড়ির বাইরে। পিউ সব গোলমাল লাগছে। ধূসরের গাড়ি আগে থেকে আছে, উনি আবার একটা গাড়ি কিনে কি মাথায় রাখবেন? আমজাদ ফেরার পর উঠে নবরমের পরিবেশটা মুহূর্তে স্থির হয়। প্রত্যেক এগুলো গেটের দিকে। পিউ এসে এক প্রকার ঝুলে পড়লো দরজায়। ধূসর দাঁড়িয়ে, পাশে একটা অচেনা লোক আর বাড়ির দারোয়ান। তিনজনের মাঝখানে ঠেস দিয়ে দাঁড় করা একটি চকচকে কালো রঙের বাইক। দারোয়ান হু হতাশ করছেন কিছু নিয়ে, দুদিকে মাথা নেড়ে বিড়বিড় করছেন ক্রমশ। রুবাইদা অবাক হয়ে বললেন, কে রে ধূসর, হঠাৎ বাইক কিনলি যে? তার আগে দারোয়ান আহাজারি করে বললেন, আপনার পোলা পাগল হইয়া গেছে আম্মা, নাহলে কেউ গাড়ি বেচা হুন্ডা কেন কেনে? পিউ তাজ্জব বনে রইল। এরকম বিস্মিত বাকিরা, অথচ নিরসহিত মানুষটা বাইকের হেলমেট হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। এতে তো বিস্মিত দৃষ্টি একটু প্রভাব ফেলেনি তার উপর। জবা বেগম বললেন, ও মা, সে কি কথা, গাড়ি কেন বেচেছিস? কত শখ করে কিনেছিলি? শ্বশুর কারো দিকে দেখলো না, হেলমেট হাতে কপাল গুছিয়ে রেখেই বলল, আজকাল গাড়ির থেকে বাইক ভালো লাগছে তাই। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।